ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আজকে একটা ইমেল ঘটনা শুনবো। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাব। উনি একদিন একটা শ্মশান ঘাটের দিক দিয়ে রাস্তা দিয়ে বাসায় আসছে। তো আসার পর আমার ওয়াইফ তখন ছোট ছিল, খুব কান্নাকাটি করছে। তো তখন ওই যে গ্রামাঞ্চলে একটা রীতি ছিল যে আগুন ছোঁয়ার পর বাচ্চাদেরকে সবসময় ধরতে হয়। তো আমার শাশুড়ি তাড়াহুড়ার ভিতরে সেটা ভুলে যায় এবং উনি আমার ওয়াইফকে কোলে নেয়। তো কোলে নেওয়ার কিছুক্ষণ পর আমার ওয়াইফ, ও তখন তো ছোট ছিল, তো চুপ হয়ে যায়। এরপর থেকে ও আস্তে আস্তে শরীরের কালার চেঞ্জ হতে থাকে, কখনো লাল কখনো নীল, এক এক সময় এক এক কালার হতে থাকে। তো এরপর ওর হঠাৎ অনেক কান্না শুরু হয়, কান্নার কোনোভাবে থামানো যাচ্ছে না। তো পরে রাতের বেলা এলাকার একজন হুজুর দিয়ে ওকে ঝাড়ফুঁক করানো হয়, তো কিছুক্ষণের জন্য শান্ত হয়। তো এই ঘটনাটা প্রায় চলতে থাকে। তো এক সময় ও বড় হয়, তো ওরা উত্তরবঙ্গে একটা জায়গায় থাকতো। তো সেখানেই ওর সমস্যাটা আরো বাড়ে। তো যখন ওই যে ছিল ওর সাথে, সে যখন ওকে আসর করতো, ও দেখা যাচ্ছে নিজের চুল ছিঁড়ছে বা নিজেকে খামচাচ্ছে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো কোনো ডাক্তারের কোনো ক্লু খুঁজে পায় না যে আসলে ঘটনাটা কি। তো পরে ওইখানেরই একজন লোক যিনি এ ব্যাপারে অভিজ্ঞ, তাকে ডাকা হয়। তো আমার শ্বশুর ওনাকে ডাকে আনেন। তো তারপরে আমার ওয়াইফের উপরে ওই যে আসর করে তাকে হাজির করানো হয়। তো পরে যেটা জানা যায় যে তার নাম হচ্ছে সালমান কুরেশি, সে একজন পাকিস্তানি জিন। এবং সে আমার ওয়াইফকে আসর করার কারণ হচ্ছে যে আমার শাশুড়ি যখন আহ, শ্মশানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ওই সালমান কুরেশি আমার শাশুড়িকে দেখে ওনার পিস পিস যায়। তো পিস পিস যাওয়ার পর যখন ও আমার ওয়াইফকে দেখে, ওর কাছে ভালো লাগে আর ও আমার ওয়াইফের সাথেই থেকে যায়। এতদিন ধরে বা এতটা বছর ও আমার ওয়াইফের সাথেই ছিল। তো পরে ওকে অনেকভাবে বোঝানো হয়, তো ও কোনোভাবে ছাড়তে রাজি হচ্ছে না। তো পরে এর ভিতরে ও আমার শ্বশুরকে অনেক মারধর করে আমার ওয়াইফ। তো যেহেতু ওর উপর ভর করা ছিল, তার সাথে আমার ছোট ছোট ভাই, যেটা আমার ব্রাদার ইন ল, ওর হাত মুছে, ওর হাত ধরতে গেছিল এই জন্য। তো ও অনেক ব্যথা পায়। এরপরে ওই সালমানের ইচ্ছা ছিল যে সে আমার ওয়াইফকে বিয়ে করবে। তো এটা তো কোনোভাবে মানা না। তো পরে আমার শাশুড়িকে বলে যে উনি যেন ওই সালমানকে বুঝায়। তো শাশুড়ি যখন আসছে, তো সালমান তখন অনেক কান্নাকাটি শুরু করে যে না, আমি তো ছাড়তে পারবো না, আপনি আমার মায়ের মতো, আপনাকে মা রাখছি। তো আমার মা বললো, শাশুড়ি বললো যে তুমি যখন মা রাখছো তখন ওকে বোনের মতো দেখো। ও বললো যে এটা আমার দ্বারা সম্ভব না। তো পরে আমার ওয়াইফের অবস্থা যখন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, যেহেতু ভর করে আছে, শরীরের কন্ডিশন তখন খারাপের দিকে যাচ্ছে, পরে ও যেহেতু পছন্দ করে আমার ওয়াইফকে, কেন ও তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। তোকে কোনোভাবে তাড়ানো যায়নি। তো এর ভিতরে একটা সমস্যা, যেটা আমার ওয়াইফ ওইখানে আরেকটা স্কুলে পড়তো। তো স্কুলের মাঠে ও একদিন দৌড়াচ্ছে। তো দৌড়ানোর পরে কোনো একটা কারণে ওইখানে ওর একটা সমস্যা বেশ হয়ে যায় ডায়াবেটিস। পরে ওকে বাসায় নিয়ে আসা হয়। এরপর থেকে ও উদ্ভট আচরণ শুরু করে। তো দেখা যায় যে ও হয়তো সকালবেলা বাসায় নাই, অন্য কোনো জায়গায় চলে গেছে, অনেক সময় খুঁজে পাওয়া যেত না। তো এই কারণে তো ওইখানকারই একজন লোক, তো ওই এলাকারই একজন হাফেজের খবর দেন যে সে অন্ধ। তো ওনার একটা জিন আছে যাকে উনি ওস্তাদ মানেন, তো উনি কিছু একটা করতে পারবেন বলে আমার শ্বশুরকে জানায়। তো ওনার সাথে যোগাযোগ করা হয়। তো একদিন সকালে হঠাৎ আমার ওয়াইফ গায়েব হয়ে যায়, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরে ওই অন্ধপ্রকাশের সাথে যোগাযোগ করার পরে উনি ওনার ওস্তাদকে বলে যে এরকম মেয়েটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটু দেখেন খুঁজে। তো পরে ওই ওস্তাদ উনি আমার ওয়াইফকে খুঁজে পায় যে অনেক দূরে একটা থানায়, মানে অনেক দূর চলে গেছে, প্রায় 20-30 কিলোমিটার পার হয়ে গেছে শুধু পায়ে হেঁটে। ওর পাটা কেটে রক্ত বের হয়ে গেছে। এখানে লোকেরা ওকে জিজ্ঞেস করছে কোথা থেকে এসছো, মা বা এই জাতীয় কিছু বলতে পারছে না। পরে ওকে পানি দিছে। পরে ওই উস্তাদি উনি পরে সবাইকে বলে যে এই জায়গায় আছে, পরে ওকে ওখান থেকে আনা হয়। এরপরে ওই অন্ধ হাফেজ যিনি, উনি আমার ওয়াইফের বাসায় আসে, বাসায় এসে থাকা শুরু করে, যে জিনিসটা বুঝতে হবে। তো পরে ওই যে উস্তাদ, তো ওনাকে আমার শাশুড়ি মা ভাই ডাকে। তো আমার wife ওনাকে একটা চিঠি দিছিল, অনেক সমস্যা ছিল জানার জন্য, তো ওনাকে মামা লিখছিল। তো এই কারণে উনি একটু খুশি হয়, যেহেতু সম্পর্কের ব্যাপার ওনারা অনেকটা আগ্রহী, যেহেতু ভাই ডাকছে মামা ডাকছে। তো উনি যখন রাতের বেলা হাফেজ সাহেবের কাছে আসতো, যেহেতু অন্ধ ছিল, তো আমরা মারা তখন একই সাথে থাকতো, উনি নিচে মারা উপরে থাকতো। তো বুঝতে পারতো যে কেউ একজন আসছে, সালাম সালাম দিছে, আওয়াজটা শুনতে পারতো। তো ওনাকে অনেক কিছু খাইতে বলছে, উনি কিছু খায় নাই, শুধু গাছের একটা কলা ছিল, এটাই খেয়েছে। তো তারপরে ওনাকে জানানো হলো। তো পরে উনি যেটা বললো যে এর নাম হচ্ছে শ্রী সাম্বার, যে এখন আসর করছে। তো এর সমস্যা হচ্ছে কি, ও যখন স্কুলে যাচ্ছিল তখন ও স্কুলের একটা পাশে একটা বিশাল বাগান ছিল, এরা সবসময় এখানেই থাকে। তো ও চুলে পাড়া দিছে, ও ওইখানে বসে চুল শুকাচ্ছিল। তো পরে আমার ওয়াইফের পরে ওই শ্রী সাম্বারকে হাজির করা হয়। হাজির করানোর পর ও কোনোভাবেই ছাড়তে রাজি না, ওকে মেরে ফেলবে। তো এর ভিতরে অনেক সময় দেখা যেত যে আমার ওয়াইফ বাথরুমে আছে, তো ওরে জোর করে শ্যাম্পু খাওয়াই দিছে। তো পরে ওকে হাসপাতালে নিয়ে ওয়াশ পর্যন্ত করানো লাগছে, এমন সময় গেছে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে একদিন এমন হয়েছে যে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিছে। পরে ও মানে সাইডে একটা ঝরে কোনো রকম ঝুলেছিল। তো যাই হোক, পরে ওই উস্তাদ যিনি, ওনাকে তখন আমার এক মামা ডাকতো। তো পরে ওই মামা অনেক কষ্টে তো ওকে খুঁজে পাইছে। তো খুঁজে পাওয়ার পর ওই শ্রী সাম্বারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, বা শ্রী সাম্বার কোনোভাবেই বুঝতে রাজি না।
পরে উনি অনেক কষ্টে ওকে সাগর নিচে শিকল দিয়ে বেঁধে রাখছে, যাতে যতদিন পর্যন্ত ও তবা করবে না ততদিন পর্যন্ত ওকে ছাড়া হবে না। তো এর ভিতরে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ওই সালমানের তো আসলে ছিল, ও বিয়ে করতে চাইতো। তো এর ভিতরে মানে ওইখানে গেলেই কয়েকটা ছেলে খুব বাজে কমেন্টস করছিল আমার ওয়াইফকে, মানে বাজে কথা বলছিল। তো এই কারণে সালমানের খুব এটা মাইন্ডে লাগে, যেহেতু ও পছন্দ করে। তো একদিন ওরা দুইটা ফ্রেন্ডই ওদের বাসার ছাদের উপর ছিল, তো হঠাৎ ওরা পড়ে মারা যায়, ছাদ থেকে পড়ে মারা যায়। তো মানুষের ভিতরে অনেক বলা বলি যে কিভাবে হইলো, কে বলে আত্মহত্যা, কে বলে অ্যাক্সিডেন্ট, কিভাবে দুটো ছেলে একসাথে পড়ে। তো পরে এই সালমানই আমার ওয়াইফের কাছে এসে বলে যে কি, যে এই দুটো ছেলেকে তো আমি ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছি। তো বলে যে আমার ওয়াইফ বলতেছে আপনি এটা কেন করছেন, পরে যে ও তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার উল্টা পাল্টা বলছে, এটা আমার সহ্য হয়নি। তারপরে আমার ওয়াইফ সালমান ভাইকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে বলে যে আপনার এগুলো দরকার নেই, আপনি আমার কাছে কেন আসেন, আপনি চলে যান। তো যাই হোক সালমান অনেক কষ্ট পায়। এরপরে একটু গ্যাপ পড়ে, কিন্তু উনি ওকে ছাড়তে কোনোভাবে রাজি না। তো উনি সবসময় ওদের বাসার কাছে যে একটা গাছ থাকতো বড়, ওই গাছটার ভিতরে সালমান ভাই থাকতো, উনি ওইখানে থাকতো। তো পরে ওই উত্তরবঙ্গ থেকে আমার এই শ্বশুর উনি ট্রান্সফারে আমাদের এদিকে চলে আসেন, আমার যেখানে বাসা। তো এখানে আসার পরে টুকটাক ভালোই চলছিল। তো বাসায় অনেক কিছু ছিল, তো তাদের কোনো কিছু জানা ছিল না। যাই হোক ওই ডিসেম্বরের কাহিনী তো শেষ, উনি ওখানে আটকে আছে। তো পরে ওই উস্তাদের মানে মামার সাথে অনেকদিন মানে যোগাযোগে গ্যাপ পড়ে গেছে, তারপরে বন্ধকের সাথে যোগাযোগ হয় না। তো এর ভিতরে এই মানে কিছুটা সমস্যা হতো, প্রায় সময় আসর করতো। তো ওনারা কি করে, একটা কবিরাজের কাছে যায়, খবর নিয়ে একটা কবিরাজের কাছে যায়। তো ওই কবিরাজ করে কি, আমার ওয়াইফকে দেখে ওর ভালো লাগে। তো ও আবার উল্টা বলে কি যে আমি ওরে বিয়ে করবো। তো কবিরাজ উল্টা, ও আবার যারা কবিরাজ সাধারণত অনেকে জাদু টানা জানে, ব্ল্যাক ম্যাজিক জাতীয়। তো ও আবার উল্টা আরো আমার পিছিয়ে, আমার ওয়াইফের পিছিয়ে আমার জিন লাগাই দিছে। তো দেখা যেত যে ওই ঘর থেকে যে বললাম মাছ গায়েব হয়ে যেত, দুধ গায়েব হয়ে যেত, ঠিক আছে। তো তারপর অনেক সময় দেখা যেত আমার ওয়াইফের রাতের বেলা মানে শরীরে বুঝে নেই, মানে উল্টা পাল্টা চেষ্টা করতো আর কি রাতে ঘুরে ওর সাথে। তো পরে ওই মামা, তো এর ভিতরে আবার আমার সাথে রিলেশন ছিল তখন আমার ওয়াইফের। তো এরপরে আমাদের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পর যেটা হয় যে কবিরাজের দিক দিয়ে খেপে যায়, এদিক দিয়ে ওই সালমান ভাই যে জিন উনিও খেপে যায়, কারণ উনিও বিয়ে করতে চাইতো। এদিক দিয়ে কবিরাজে বিয়ে করতে যায়, এও খেপে যায়, এও বিয়ে করতে চাইতো। মাঝখান দিয়ে আমি আর ও টানাপোড়েনের ভিতরে পড়ে গেছি, কিন্তু কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। এদিক দিয়ে একদম ব্ল্যাক ম্যাজিক করে জিন লাগাই দিয়েছে, আরেকজন রেডিমেড জিন আছেই ছোট থেকে। তো মাঝখান দিয়ে আমি পড়ে গেছি ফ্যাসাদে, যে মেরে ফেলবে আমাকে, পারবে না। তো আমার বিয়ের দ্বিতীয় দিনই তো আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে দেখে যে কি আমার ওয়াইফ অলরেডি পরিচয় অবস্থায়, উনি চুল টুল ছিটতেছে, শরীরে খামচাচ্ছে। তো আমার শাশুড়ি আলোর মতো অনেক কিছুই জানতো, তুমি দৌড়া দৌড় পরে তেল পড়া দিছে। তো আস্তে ঠান্ডা হয়েছে, বাট ও কান্না করতেছে, আমার কাছেই আসে না, আমার কাছ থেকে দূরে চলে যেতেছে। তো আমি তো কিছু বুঝতেছি না আসলে কি হইতেছে, কারণ আগে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। তো এরকম ওই বাসাটাতে ঘন ঘন এমন হতো। এর উপরে তো কবিরাজের অত্যাচার আছেই, কবিরাজে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে। তো তখন এই আমাদের এই সমস্যার কারণে আমার শ্বশুর বাধ্য হয়ে, এর ভিতরে একটা সমস্যা যেটা ছিল যে ওই সালমান আমার ওয়াইফ যে বাসাটা থাকতো ওইখানে আমার এলাকায়, তো ওই রুমটাতে প্রায় 20-22 বছর আগে একটা আত্মহত্যা হয়েছিল। তো ওই সালমান আমার ওয়াইফকে বলছিল। তো আমার ওয়াইফ একদিন আমাকে বলছিল, তো যখন এই যে আমাদের বিয়ের পরে সমস্যাগুলো বাড়ছে, আমি আমাকে শ্বশুরকে বললাম যে বাবা এরকম এরকম তো সমস্যা, এখানে নাকি একটা আত্মহত্যা আগেই আছে, ওই সালমান বলছে, আর এর উপরে তো ওর উপর সালমানের আশ্রয় আছে। তো আমরা এই রুমটা না থেকে রুমটা চেঞ্জ করি। তো আমরা ওর রুম থেকে গেলাম গেস্ট রুমে। বাসাটা বিশাল বড় ছিল। তো গেস্ট রুমে গেছি। তো এর ভিতরে সালমান ভাই তখন প্রবলেম ভালোই চলতেছে। তো আমরা এক মাওলানাকে ডাকি। তো মাওলানা উনি আসে, উনি অনেক তদবির দেয়, তাবিজ দেয়, পানি পড়া দেয়। আল্লাহর রহমতে এর উসুলে অনেকটা কাইটা যায়, সালমান ভাই সরে যায়। কিন্তু উনি তখন আমাদের বাসা বন্ধ করার কিছু তাবিজ দেয়। যে আপনি বারবার সালমান ভাই বলছেন এবং আপনি বলছিলেন যে উনি বেশ বয়সে বড়, এই জন্য আপনি নাহলে পরে আপনার সমস্যা হতে পারে, এরকম একটা কথা বলছিলেন আপনি। ভাই বলার কারণ হচ্ছে যেহেতু উনি অদৃশ্যমান, এখন আমি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বা ব্যঙ্গ করে বলি সমস্যা হতে পারে আমার। Okay, আচ্ছা, ঠিক আছে, আমরা তারপরে ঘটনায় যাই আবার। জি। তো পরে ওই মাওলানা সাহেব যখন কিছু তদবির দেয়, মানে বাড়ি বন্ধ করার জন্য বোতল দেয়, যেগুলো আমরা বাসা 4 কোনায় গাড়ি। তো ওনাদের ওই কোম্পানির তো বাসার নাম তো বলতে পারতেছি না, কোম্পানির নামও বলতে পারতেছি না। কোনো কিছু বলা দরকার নেই, আপনি জাস্ট ঘটনা বলে যান, কোনো তো সমস্যা নেই। ওই ড্রাইভার যিনি, তো উনি এই 4টা বোতল 4 কোনায় গাড়ে, কিন্তু আমাদের শরীর অনুযায়ী যেটা নিয়ম যে সবসময় আজান দিয়ে বোতল গাড়তে হয়, না হলে কোনো কিছুই যায় না, উল্টা আরো সমস্যা বেড়ে যায়। তো উনি আমার এই শ্যালককে নিয়েই বোতলগুলা গাড়ে, কোনো আজান টাজান দেয়নি। তো এর ফলে আমরা তার বুঝতে পারিনি প্রথমত আসলে বাসার ভিতরে তখন কি হচ্ছে। তো এরপরে আমরা হঠাৎ দেখি বাসাতে সমস্যা আরো বেড়ে গেছে। বাসা থেকে হঠাৎ আমার মায়ের ফ্রিজে ডিম গায়েব হয়ে গেছে, ডিম নাই, মাছ নাই। এর উপরে এই যে আমরা একদিন আমি আর ওয়াইফ ওই যে গেস্ট রুমে তখন ছিলাম, ওখানে বসে আছি, হুট করে জানলায় টোকা পড়লো। টোকা পড়তে আমি তো পুরো মানে অবাক যে এটা কি হইতেছে, এরকম তো আমি কখনো শুনিও নেই, দেখিও নেই, মানে পুরো অবাক যে 2 তলার উপরে আমরা আছি, এখানে এটা কি করে হতে পারে। তো যাই হোক, এরপরে আবার কিছুক্ষণ পর সামনে একটা জানা ছিল, ওইখানে ধাপ করে একটা কিছু বাড়ি খেলো, মনে হয় কেউ ডাল দিয়ে বাড়ি খাইছে বা কেউ বাড়ি মারছে। তো আমরা তো বিশাল ভয় রুম থেকে বের হয়ে গেছি। তো যাই আমার শাশুড়িকে বললাম, শাশুড়ি মা উনি টোটালি অবাক যে আসলে কি হচ্ছে। তো যাই ওই সারা রাত আমরা ঘুমাইতে পারিনি ভয়ে।
তো ওটা রোজা মাস ছিল, এই গত রোজায়। তো আমরা ফজরে সেহরির ওয়াক্তে সেহরি করে নামাজ পড়ে আমরা এরকম শুইতে গেছি, সারা ঘুমাতে পারিনি। তো তখন হঠাৎ আমার ওয়াইফ ফিল করতেছে যে কেউ একজন আমার কাপড়ে শুঁকতেছে গন্ধ, মানে শোয়ার গন্ধ খুব জোরে জোরে গন্ধটা শুঁকতেছে। তো সাউন্ডটাও শুনতে পাচ্ছে, আর যে হাঁটছে আস্তে শুনতে পাচ্ছে। তো তখন ওকে কেউ একজন বলছে যে তুই কি ওকে ছাড়বি না মরবি। তেমন একটু পুরে অবাক যে এটা আবার কি, এটা আবার কোথেকে আসলো, তো ধারণারই বাইরে। তো পরে বলছে তুই সরবি না মরবি। তো উনি বলে যে আমি সরবো, আমার ভাই বলতেছে যে আমি সরবো না ওকে। তো পরে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে কি করতে পারে। এর ভিতরে আবার ওই মাওলানা সাহেবের তো দুয়ের কারণে আল্লাহর রহমতে এর ভিতরে সালমান ভাই কেটে গেছে, উনি সরে গেছে ওনার ভাবেই। তো এর ভিতরে এবার এর অত্যাচার আসছে। তো যাই হোক, এটা বলার পর আমার ওয়াইফ আমাকে সাথে সাথে ঘুম থেকে উঠে দিয়েছে। উঠে দেওয়ার পর একে তো সারা ঘুমাইনি, এরপরে উঠে দিয়েছে। আমি তো পুরো মানে হঠাৎ মুম্বাই গেছে কি হইতেছে। পরে ও আমাকে আমাদের পাশে একটা পার্ক ছিল, পার্কে নিয়ে যায় সব ঘটনা খুলে ফেলে। তো ও অনেক ভয় পাইছে, যেহেতু আমাকে নিয়ে বা আমাকে কেন ঘটনা ঘটতেছে। আমিও পুরো অবাক, যতদিন ওকে নিয়ে হইতেছিল এখন আবার আমাকে নিয়ে কেন হইতেছে। তো পরে আমার শাশুড়ি, যেহেতু রোজ আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজনে ঘুমাচ্ছিল, ওনাদের সাথেই ছিল। তো ফোন দিছি যে আমার ওয়াইফে ফোন দিছে যে মা আপনি ঘুমাচ্ছেন, আমরা তো এদিকে ঘুম হারাম হয়ে গেছে। তো এরপরে যাক আমরা বাসায় আসলাম, এসে সব ঘটনা খুলে বললাম যে এখানে এরকম এরকম শুনছি। শোনার পরে আবার আমার মা শাশুড়ি মা বলতেছে আরে তোমাদেরকে তো একটা ঘটনা বলতে ভুলেই গেছি, যে এখানে আমার এক ছোট ভাই থাকতো, মেজো শ্বশুর, মা শ্বশুর যেটা উনি থাকতো। উনি ওইখানে প্রায় সময় দেখতো যে কি জানালো অপর পাশে একজন বোরকালি, মানে নামে পড়ে গেছে বোরকালি, কারণ সবসময় বোরকালি দেখি। উনি জাস্ট চোখগুলো দেখা যায় এরকম জানালার বাইরে দিয়ে ঝুলে আছে জানালা ধরে। উনি এটা অনেক দিনে মানে জানালার দিকে তাকালে বোরখা পরা একজন মহিলাকে দেখা জানালার যায়। অপোজিট সাইডে। আচ্ছা, তার চেহারা বোঝা যায় না, শুধুমাত্র মানে চোখটা দেখা যায়, পুরো আচ্ছা, মুখই ঢাকা ছিল না। ওকে। তো চোখগুলো অনেক মায়াবী ছিল। তো ওইরকম আমার মামা শ্বশুর কয়েকদিন দেখতে দেখতে ওনার ভিতরে আসলে একটা মায়া জন্মায় যায়। তো যাক ওনার টুকটাক এই ধরনের ধারণা ছিল। তো উনি আমার শাশুড়িকে এটা খুলে বলে, তো খুলে বলাতে ওই বোরকালি অনেক খেপে যায়। তো বোরকালি কি করে একদিন রুমে ঢুকে আমার মামা শ্বশুরকে মানে গলা চেপ দিয়ে ধরে মারার জন্য। তো উনি হঠাৎ চিৎকার দিয়ে উঠাতে আমার শাশুড়িটা দৌড়ে যায়, তো বোরকালি চলে যায়। তারপর থেকে আমার মামা শ্বশুর ওই বাসা থেকে চলে গেছে, উনি আর এই বাসায় থাকে না। তো তো এটা শোনার পর আমরা তো পুরো অবাক যে আরে মানে একটা থেকে বাচ্চা এই রুমে আসলাম, এখন এই রুমে আরো সমস্যা বেশি। তো এরপরে আবার আমরা আগের রুমে গেলাম, আমার ওয়াইফের আগের রুমে গেলাম। তো এখানে যাওয়ার পর একদিন ঘটনা যেটা করে সেটা হচ্ছে আমি আমার ওয়াইফ বিকেলবেলা ঘুমাচ্ছি, কারণ রাতেবেলা ঘুমাতে পারতাম না আমরা। তো বিকেলবেলা ঘুমাচ্ছি, তো হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখে যে কি ওই বোরকালি আমার পুরো শরীর জিভে দিয়ে চাটছে। তো আমি নাকি ও যেটা দেখছে যে আমি এটা দেখে নাকি বেশ হয়ে গেছি, যে আমার তো খবরই ছিল না, পুরো ঘরের ভিতরে ছিলাম। তো এরপরে ওকে বাধা দিতে গেছে বোরকালি ওকে মারছে, থাপ্পড় মারতে আমার ওয়াইফ কি করছে, ওকে ধাক্কা দিতে গেছে। এর ভিতরে ও আরো 2-1টা থাপ্পড় মারছে আমার ওয়াইফকে। আমার শাশুড়ি এটা দেখছে, উনি দেখে উনিও আসছে, ঠিক আছে। তো উনি আসার পর তো উনিও ব্যথা পাইছে হাতে। তো আমার ওয়াইফ কি করছে, বোরকালে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে কয়েকটা ডিম ছিল, ওই ডিমগুলো ও ভেঙে ফেলছে। এগুলো ছিল বোরকালি বাচ্চা আর কি, মানে ওরা দুই ধরনের মানে কেউ আছে যে মানুষের মতো বাচ্চা দিতে পারে, বা কেউ আছে সাপে ভেসে ডিম পারে। তো ওরকম প্রায় 10-11টা ডিম ছিল, ও 5-6টা ভেঙে ফেলছে আমার ওয়াইফ। এরপরে বোরকালি এখান থেকে চলে গেছে দৌড়াদৌড়ি পড়াতে। এরপর আমি ঘুম থেকে উঠে আমি কিছুই জানি না, বাট আমি শরীর নাড়াতে পারছি না, পুরো শরীর একদম ব্যথা হয়ে আছে। এরপর থেকে এরকম সমস্যা বেড়ে গেছে, আমরা মানে টোকাতে আমরা রাতেবেলা ঘুমাইতেই পাই না। তো এমন সময় যেত যে আমরা সব রুম খালি, আমি আমার ওয়াইফ ও আমরা সবসময় শাশুড়ি রুমে থাকতাম, আমরা সবাই একসাথে, মানে বাসায় এত সমস্যা হতো। তো আমরা তো মানে কিছুই করতে পারছি না বাসার ভিতরে, মানে ঘুমাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। তো পরে বাধ্য হয়ে মাকে বললাম যে মা আপনি ওই অন্ধ হাফেজ সাহেবকে ফোন দেন। তো অন্ধ হাফেজ সাহেবের সাথে কথা বলেন। এই ভিতরে আমি আমার মাওলানা সাহেবকে ফোন দিয়েছিলাম। তো মাওলানা সাহেব এই ঘটনা শুনে উনি আর ভয়ে আসেনি, যোগাযোগই আমাদের সাথে বন্ধ করে দিয়েছে। আচ্ছা। তো তারপর আমার মা তখন অন্ধ হাফেজ সাহেবকে ফোন দিলে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি ওস্তাদের সাথে কথা বলে ওস্তাদকে বলবো আসার জন্য বাসায়। তো তখন আমরা বলি যে উনি যখন আসে তো একটু সাথে পানি পড়া অন্তত দিয়ে যায়। তো উনি ওই পানিটা পরে দিয়ে যায় বোতলের ভিতরে। তো এরপরে উনি যে ওই লোককে বলে, যে অন্ধকার সাহেবকে বলে যে বাসায় তো অনেক সমস্যা, তো ওনারা আসে তো এটাই অনেক, এই একটা কথা বলে। তো যাই হোক, পরে উনি বলে যে আমি আবার 2 দিন পর আসবো এই বাসায়। তো 2 দিন পর আসবে, এর ভিতরে সমস্যা তো একটা হয়নি, কিন্তু রাতেবেলা ঘুমাইতে পারতাম না ভয়ের কারণে। তো 2 দিন পর ওই মামা উনি আসছে। উনি আসার পর উনি সবসময় ঢুকতো কি মানে জানালার একদিক দিয়ে ঢুকতো, অন্য বাসার এক সাইড দিয়ে ঢুকতো, অপর সাইড দিয়ে বের হতো। উনি যখন আসতো আতরে পুরো এলাকাটা খুব সুন্দর গন্ধ হয়ে যেত। তো উনি যখন ওই যে পাকঘরের জানালা দিয়ে ফার্স্ট ঢুকে, তো আমার ওয়াইফের মা ওখানে দাঁড়ানো ছিল। তো ওনারা দেখতেছে যে কি যখন আমার মামা ঢুকতেছে তখন আশপাশ থেকে হাসির আওয়াজ আসতেছে, মানে কেউ টিটকারি মেরে হাসতেছে। তো যাই হোক, তো মামা পুরো বাসাটা ঘুরে আমার ওয়াইফকে একটু ঝাড়ফুঁক করলো। করার পর মানে আমি তো সবকিছু জানতেছি না, বুঝতেছি না, কারণ আমার যেহেতু ধারণা নাই। উনি আমার ওয়াইফকে বলে যে ওই গেস্ট রুমে আসো, কাজ আছে। মানে অন্যভাবে আমার ওয়াইফ কি শুনছে সেই জানে, আল্লাহ ভালো জানে। তো
ডিনার করার পর মামাসাও ও ওই রুমে চলে গেল। না আমরা তো কে দেখতেছি, মানে ও যেটা জানো ব্রেনের ভিতরে আসতেছে, ও চলে গেল নামাজ টামাজ নিয়ে, এখানে নামাজ টামাজ পড়লো, এখানে আছে। আমি আর ভিতরে কি হয়েছে এর ভিতরে আমি কিছুই জানি না। আমি আমার ওই রুমে বসে আছি, তো বসে আমি কনশিপ পড়তেছি ওর রুমে। হুট করে দেখলাম যে একটা ছায়া মানে দূর দিয়ে চলে গেল, মনে হচ্ছে সাত করে একটা ছায়া আমার পাশ দিয়ে চলে গেল। আমি তো দেখে মানে পুরো পশম দাঁড়িয়ে গেছে। আমি ওইটা কনশিপ নিয়ে দূর দিয়ে এসে ডাইনিং রুমে বসলাম, ভাবলাম যে এখানেও তো কিছু হবে না হয়তো। তো এখন আমি তো দেখে ডাইনিং রুমে আসে দেখে মনে আরো মহা বিপদে পড়ে গেছি চারদিক থেকে। ডাইনিং রুমটা ছিল মাঝখানে, আমি দেখেছি কি মানে ওই দিন কিচেনের দরজা আটকানো হয়নি, তো মূল সমস্যাটা কিচেনের দিক থেকে ছিল ডাইনিং রুমের সামনে। তো ওইখান থেকে একটা ছায়া মাছটা উকি ঝুঁকি খেলতেছে, হট করে মাথা বের করে ঢুকায় ফেলে। তো আমি তো মানে কনসেপ্ট থেকে মাথাটা উঠে এটা দেখে আমার তো অবস্থা মানে খারাপ হয়ে গেছে। আমি আর কনসেপ্ট থেকে মাথায় উঠে না। তো কিছুক্ষণ পর যাও মাথা উঠেছি, দেখি আমার আশপাশ দিয়ে 7-8টা ছায়া অলরেডি ঘুরতেছে। মানে হয়তো কনসেপ্টের জন্য আল্লাহ আমাকে বাঁচায় রাখছে এই বাস। আমি 7-8টা ছায়া দেখতেছি ঘুরতেছে, এর ভিতরে মানে না ধরনের আওয়াজ বাসার ভিতরে। আমি তো মানে কান্না অবস্থা। তো এর ভিতরে আমি কনসেপ্ট ছাড়তেছি না। তো একটু পর পর যায় কনসেপ্টটা নিয়ে আমার ওয়াইফকে ডাক দিই, ভিতর থেকে আমি কোনো সাউন্ড পাই না। তারপর আমি আবার সব কনসেপ্ট করতেছি, দেখি যে বাড়ি থেকে কে যেন টর্চ মারে, কিন্তু এলাকাটা ছিল খুবই নিরিবিলি, টর্চ মারার কোনো প্রশ্নই আসে না। যাক টর্চ মারছে, তো আমি তো ভয়ে পড়ে থেকে বাদ দিয়ে আমার শাশুড়িকে ফোন দিই, শাশুড়ি মাকে ফোন দিই। তখন রাত 2:30 বাজে, একটু পরে কিন্তু সেই টাইম। পরে উনি বাধ্য হয়ে উঠে আসার পর আমি বলি যে মা এরকম সমস্যা হইতেছে। উনি দেখছে অলরেডি কনসেপ্ট বুকে ধরে রাখছি, কনসেপ্ট ছাড়ছি না। উনি যাওয়ার পরে আমার ওয়াইফকে ডাক দিলে, পরে আমার ওয়াইফ আস্তে দরজা খোলার পর বের হওয়ার পর বলে যে তখন কি করছো, ও তখন কিছুই বলে না। তো যা হোক, পরে আমি জিজ্ঞেস করি যে কি বলছে, মামা ছিল সাথে? ও বলছে হ্যাঁ কি বলছে। পরে বলছিল অনেক কিছু বলছে, একটা দোয়া ওকে মামা লেখাই দিয়ে গেছে। তারপরে ওই যে কবিরাজ যে কুফরি করছিল, কবিরাজ যে বানটা উনি নিজে কাটাইছে বিভিন্ন দোয়ার মাধ্যমে। তো তারপরে একটা দোয়া দিয়ে গেছে মামা, যে এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে আমরা আপাতত শয়তান থেকে গায়েব থাকবো, সেটা আমাদেরকে দেখবে না। তো যাই হোক, তো আরো অনেক কথা ছিল, সেটা তো ওই মুহূর্তে বলেনিও আমাকে, যেহেতু সেই বক্ত। তো আমি বললাম যে যেহেতু দোয়া দিছে আসলে এটা পরীক্ষা করে দেখি। আর তখন আমি এত মানে এমন ফরেজগার টাইপের ছিলাম না, একদম সাধারণ ছিলাম, মানে এত কিছু জানতামই না, না ইসলামের না অন্য কোনো কিছু। তো আমাদের যে বাসাটা গেস্ট রুমের সাথে একটা বারান্দা ছিল, বারান্দাটা খোলা ছিল, তার সাথেই গ্যারেজের চাল। তো আমরা তো যেহেতু এই রুমটা সবচেয়ে বেশি সমস্যা, তো আমরা কি করছি দোয়াটা পড়ছি একসাথে, পড়ে বুকে ফু দিয়ে আমরা যাই চালের উপরে উঠছি, ওই ওয়াল থেকে মানে বারান্দা থেকে আর কি। তো ওখানে যে আমরা বসছি 2 থেকে 3 মিনিট লাগবে, হট করে দেখলাম আমাদের ছায়া ফাঁস করে ঢুকলো গেস্ট রুমটার ভিতরে, ঢুকে চারদিকে শুধু ঘুরপাক খাচ্ছে ছায়াটা। তো আমরা তো দেখে মানে পুরো অবাক হয়ে গেছি, মানে হতভম্ব যেটি কি হইতেছে, এরকম ছায়া ঘুরপাক খাইতেছে। পরে ও এই মাথা করলো, করে ওইটা আবার বাইরে হয়ে গেল, মানে এমন একটা ভাব যে আমাদেরকে দেখলোই না, ছায়াটা আপনারা দেখতে পাচ্ছিল না। তো আমরা তখন বুঝতে পারলাম যে না আসলে দোয়াটা একটা গুণাগুণ আছে, নাহলে মামা দেখায় নেই এটা। তো যাই হোক, আমরা পরে আমাদের রুমে গেলাম, সেরি খেলাম, তো ঘুমাই নেই। তো সকালে নামাজ পড়ার পর শাশুড়ি সহ আমার শাশুড়ি মা সহ আমার ওয়াইফ আমরা বসলাম মানে কথা বলার জন্য যে মামা কি বলে গেছে গতকাল রাতে। তারপরে আমার মা তো আপনাকে আগে বলছে যে যেহেতু একটা বড় জিনকে উনি ওই জিনটা বয়স ছিল বা সিসাম্বার, ওনার যে বয়স ছিল প্রায় 16-1700 বছর, ওনাকে পানির নিচে আটকেছিল, সাগরের নিচে। ওনার ক্ষমতা টুকটাক অনেকই ক্ষমতা বলতে গেলে। উনি এ বাসে ঢুকার পর যখন চারদিক দেখছে, উনি নাকি আমার ওয়াইফকে বলছে যে আমি তো খুবই সাধারণ, আমার দ্বারা কিছুই করা সম্ভব না, এরা যারা আছে এই বাসায় এদের ক্ষমতা এত বিশাল যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তো আমি আমার মা শাশুড়ি মা আমার ওয়াইফের মুখ থেকে শুনে আমরা পুরো অবাক, হ্যাঁ এখন কি হবে আমাদের, মানে এখন যে একটা ভরসা ছিল উনি বলতেছে আমার দ্বারা সম্ভব না, উনি সাধারণ হয়ে গেছে অসাধারণ থেকে। এবং তারপরে মানে আরো অনেক ঘটনা আছে এই বাসা কেন্দ্রিক, সেই ঘটনা আমরা শুনবো। আচ্ছা আমরা আরো কিছু দূর যাই, তারপরে আমরা একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদের, শুনে ফেলি। তারপর আমার মামা আমার ওয়াইফকে জিজ্ঞেস করলেন যে মামা কি বলছে। তো পরে বললো যে আসলে বাসার এদের ক্ষমতা এত হওয়ার কারণ হচ্ছে যে এই বাসায় একটা আত্মহত্যা আছে। আমরা বললাম আত্মহত্যা মানে? হ্যাঁ এখানে একটা আত্মহত্যা আছে, প্রায় 20-22 বছর আগে একটা মেয়ে, উঠতি বয়সী মেয়ে, 15-16 বছর, ও এখানে আত্মহত্যা করেছে, ও অন্তঃসত্ত্বা ছিল। তো বললাম আত্মহত্যা কেন করলো? পরে বলে যে ও একটা বাসা, সবই মামাই আমার ওয়াইফকে বলে গেছে রাতে যে ও অন্য একটা বাসায় কাজ করতো, এখানে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, যার কারণে ও এসেছে। তো ছেলেটার পরে ওকে মানে রিফিউজ করার কারণে ও ওই জায়গাটাতে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পর আমরা জানি শরীর অনুযায়ী যে রুহুটা এখানে আটকে যায়। তো ওই মামা যেটা বললো যে পরে ও ওই রুহুটা শয়তানের জন্য উৎসর্গ করছে, শয়তান পূজা করে রুহুটা উৎসর্গ করছে। যেহেতু রুহু কিছু করতে পারে না, ও তখন শয়তান ডেকে আনছে, এখানে শয়তান আঁকড়া বানিয়ে শয়তানদেরকে দিয়ে মানুষকে ডিস্টার্ব করায়। তো উঠতি বয়সী কোনো ছেলে পাইলেই, যেমন আমি যেটা বললাম আর মামার সাথে যেটা হলো, ওই উঠতি বয়সী ছেলে পাইলে ওই বোরকালিকে দিয়ে ওদেরকে ডিস্টার্ব করায়, যাতে ওরা মানে ডিস্টার্ব করে বা কোনো একটা ফাঁদে ট্র্যাপে পড়ে ক্ষতি করতে পারে। একজনই মারা গেছিল না, আরো একটা আত্মহত্যা ছিল, সেটাই বলছি। তো পরে এটা যখন জানলাম, বললাম কি আত্মহত্যা কি একটাই? পরে বললো যে না, আত্মহত্যা একটা না, আরো একটা আছে। পরে কি করে এই 6-7 বছর পর এই শয়তান গুলার মাধ্যমে ওই ছেলেটাকে এখানে আনে, ওই জায়গাটা আরেকটু সামনে ওই ছেলেটাকে আত্মহত্যা করানো হয়, ওই ছেলেটাও সেম জায়গায় আত্মহত্যা করে।
তো পরে আমার এই শাশুড়ি জন্যই মানে হ্যাঁ ঘটনাগুলো এখানে ঘটে। এই ঘটনাটা এটা এরকম একটা আঁকড়া হয়ে গেছে। আচ্ছা, এটা তো অনেক লম্বা ঘটনা এবং আমরা আরো ঘটনা শুনবো ওনার কাছ থেকে, মানে এই লম্বা ঘটনার বাকি অংশ শুনবো, কিন্তু একটু ব্রেক দিয়ে আরো যারা আছেন তাদের সাথে সাথে কথা বলে যেতে হবে। এবং আপনারা মনে রাখেন কিন্তু কতদূর পর্যন্ত শুনলেন, আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা, মানে একটা দারুণ ঘটনা শুনলাম এবং এখন আরেকটা ঘটনা শুনবো। প্রথমে একটা শুনেছিলাম, আমাদের একজন লিসনার পাঠিয়েছিলেন যে ঘটনাটি। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। যদিও প্রথম অতিথির ঘটনা এখনো শেষ হয়নি, কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম অন্য ঘটনা যেতে হবে, ওনার ঘটনাটা অনেক বড়। মাঝখানে আমরা অন্য ঘটনা শুনে আসবো। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। প্লিজ আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন আপনি? লিসেনার, আমি সাকওয়াত হোসেন বাবন, এসেছি পুরন ঢাকার আর্সিনগেট থেকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছিল 2004 সালে। আমি তো সবসময় ছোটবেলা থেকে মাছ ধরায় খুব আগ্রহী এবং সব এখানে সেখানে ঢাকার আশেপাশে সব জায়গাতে আমি মাছ ধরতে যাই। বড় বড় পুকুরগুলিতে টিকিট কেটে আমি মাছ ধরি। এটা আমার একটা নেশা। মানে মানুষের অনেক রকমের নেশা থাকে এবং আমার এটা এত পরিমাণে বেড়ে গিয়েছিল মাঝখানে যে মাছ ধরতেই হবে। নদী এবং পুকুর দেখলে আমি বসতি নিয়ে বসে যেতে পারলে এই মনে হতো যে এটাই আমার জীবনের একমাত্র কাজ। তো যাই হোক, এক শুক্রবারে আমার এক বন্ধুকে নিয়ে আমি ঢাকার দূরে দোহার দিকে মাছ ধরতে গেলাম। তো আমরা আগে থেকেই সব মাছ যারা টিকিট কেটে মাছ ধরি তারা আগে থেকেই জায়গাগুলোকে ঠিক করে রাখি যে কোন জায়গাতে মাছ ধরতে যাব, এবং অনেক ধরনের আয়োজন থাকে। সেটার সাথে মাছের জন্য খাবার তৈরি করা, বড়শিটা রেডি করা, তারপর নিজেদের জন্য খাবার নিয়ে যাওয়া, আর টুকটাক কিছু জিনিসপত্র আমাদের সাথে থাকে গাড়িতে। যাই হোক, আমার সেই বন্ধুটার নাম বলছি, ও এখন জার্মানিতে আছে। ওর নাম হলো রঞ্জু। তো মাঝে মাঝে ওর সাথে আমার কথা হয়। যাই হোক, সেই ঘটনাতে আমি চলে যাচ্ছি যে আমরা ঢাকা থেকে খুব সকালবেলা রওনা দিলাম, খুব সম্ভব 5:30 দিকে। ফজরের নামাজের পরে না হালকা পাতলা নাস্তা করে রঞ্জু আমার বাসায় আসলো। আমরা দুজন গাড়িতে করে রওনা দিলাম। তো আমরা পোস্তগোলা হয়ে চলে যাচ্ছি সেই মাওয়া ঘাটের দিকে। তো মাওয়া ঘাট ক্রস করে আমরা যখন ওই পারে গিয়েছি তখন বেশ বেলা হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলা শুরু করেছে। আমরা যখন ওই জায়গাতে আমাদের নির্ধারিত স্থানে পৌঁছালাম তখন যে দেখি যে ওই জায়গায় কোনো লোকজনই নেই, এবং খবর নিয়ে জানলাম যে এখানে যে মাছ ধরার ব্যবস্থা ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। তো আমরা খুবই বিমর্ষ হয়ে গেছি। আমি রঞ্জুকে বলতেছি যে তোকে নিয়ে আসছি দেখেই আজকে এই ঘটনাটা ঘটলো, না হলে এরকম কোনো ঘটনা ঘটে না। আমি রঞ্জুর উপরে না আসলে টোটাল ব্যাপারটার উপরেই বিরক্ত হয়ে গেছিলাম, আর রঞ্জুর উপরে সামান্যই ওকে খেপানোর জন্য এটা বলছিলাম। তো আশেপাশে খোঁজ খবর নিয়ে যখন আমরা ওইখানে থেকে আরেকটু এদিকে চলে এসে একটু কাছাকাছি চলে এসে একটা চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে চিন্তা করছিলাম কি করা যায় আজকে। কারণ তখন প্রায় 10:30 এরকম বাজে বা 11:30। সারাটা দিন পরে আছে, সারাটা দিন মাছ ধরার, যেহেতু আমার এটা নেশা, মাছ ধরাটা হলো না, এটার জন্য আমার মনটা প্রচন্ড রকমের খারাপ ছিল। রঞ্জু বলল যে আসলেই মনে হয় আমি একটা কুফা, আমাকে নিয়ে আসাই তোর এইটা হইলো না। তো আমি বললাম যে না রে, ও যখন দেখলাম যে ও বেশি মন খারাপ করে ফেলছে, আমি বললাম যে না চল একটু চাটা খাই, তার মন ফ্রেশ হয়ে যাবে, তারপর চিন্তা করা যাবে অন্য কি করা যায়। তো আমরা সাথে চায়ের স্টল ছিল, ওইখানে গিয়ে চা খেলাম। রোজু বলে না চা খাবো না, ও একটু ডিস্টার্বই ছিল। তারপরে চায়ের অর্ডার দিলাম, একটা লোক বসে বসে চা বানাচ্ছিল, চা স্টলে চা অর্ডার দিলাম। সে আমাদেরকে একটা সিলভার প্লেটের মধ্যে 2টা কাপ দিল, সাদা একটা সিলভারের মধ্যে 2 কাপ চা দিল। আমরা একটা বেঞ্চের উপরে রাখছে, আমরা একটা চা খাচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম যে হাতের বাম পাশে একটা জায়গাতে একটা লোক, গ্রাম্য একটা লোক, একটা পায়জামা পরা, ময়লা পায়জামা, একটা পাঞ্জাবি পরা, হাঁটুর উপরে পাঞ্জাবিটা উঠে আসছে। দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে সে আর কি খুব পরিশ্রম করে বা কিছু করে। পাঞ্জাবির ভিতরে বিভিন্ন রকমের দাগ, সেটাও স্পষ্ট আমার মনে আছে এখনো। লোকটা এখানে দাঁড়ায় আছে, এক দৃষ্টিতে আমাদের দিকে তাকায়। তো আমরা চাটা খাওয়া, অনেকে হইতে পারে না, শহর থেকে গেলে অনেকে তাকায় থাকে এরকম। আমরা ওই নর্মালি নিচ্ছি, নিয়ে আমি চাটা খেয়ে যখন গাড়ি তুলতে যাবো তখন লোকটা আমাদের দিকে আগে আসছে, এগিয়ে এসে বলতেছে যে আপনারা কোথায় যাবেন, কেন আসছিলেন এখানে। তখন আমরা প্রথমে কিছু কথা বলতে চাইলাম না, আমি লোকটাকে অ্যাভয়েড করতে চাইছি। তো লোকটা যখন আবার বললেন যে কোথায় যাবেন, কেন আসছিলেন এখানে, তখন আমি বললাম যে আমরা মাছ ধরতে আসছিলাম, সেটা তো ক্যান্সেল করে দিছে। এখন লোকটা বলে যে হ্যাঁ এটা নিয়ে তো মারামারি হয়েছে, অনেকে এইটা ওইটা ঘটনা, লোক আরো বললো যে 2টা পক্ষ বলে এটা নিয়ে মারামারি করছে এইটা। তো আমরা তখন বললাম চলে যাচ্ছি, তখন বললো যে আরেকটা জায়গা কিন্তু আছে এখানে মাছ ধরার, হ্যাঁ আপনারা ইচ্ছা করলে সেখানে মাছ ধরতে পারেন এবং অনেক মাছ আছে। তো মাছের কথা শুনেই আমি বললাম যে ঠিক আছে, এটা কোথায়। তো লোকটা বললো যে এই কাছেই,
কিন্তু সেখানে যদি আপনারা যেতে চান তাহলে ওই যে জেলা পরিষদের যে চেয়ারম্যান আছেন ওনার অনুমতি লাগবে। আমি বললাম যে আমরা তো বাজারের মধ্যেই ছিলাম, বললাম যে এটা কোথায়, অফিসটা কোথায়? এই যে কাছেই। তো আমরা জেলা পরিষদের অফিসে গেলাম, যা দেখলাম যে অনুমতির জন্য চেয়ারম্যান নাই, একটা লোক বসে আছে। সে পরিচয় দিল চেয়ারম্যানের ভাই, মামাতো ভাই বা চাচাতো ভাই। তো তাকে বললাম যে আমরা এখানে আসছিলাম। কয় হ্যাঁ এখানে মারামারি হয়েছে, একজন আহত হয়েছে, ইয়াতে আছে, বিরাট পুলিশ, থানা পুলিশ অবস্থা, বিরাট অবস্থা, এখানে মাছ ধরতে পারবেন না। তো আমরা বললাম যে এখন তাহলে আমরা কি করবো, আবার এখানে একটা পুকুর আছে, এখানে মাছ ধরছে। তো ওই যেই জায়গাটার কথা বলছি এটা শুনে লোকটা খুব অবাক হয়েছে, বলে এইখানে যাবেন, এখানে তো অনেক গাছপালা সাপসুপ আছে, এখানে মাছ ধরাটা কিরকম? উনি বুঝলাম যে লোকটা আমাদেরকে ওইখানে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তা আমি বললাম যে না আমরা যেতে চাই, কোনো ভয় নেই, আমাদের সাথে একটা এসিডও আছে যেটা দেখলে সাপ ভয় পায়, ওই ধরনের একটা বোতল আছে বললাম। তো লোকটা বললো যে ঠিক আছে তাহলে। তখন আমি মনে করলাম যে লোকটা কিছু চাচ্ছে, বা তখন আমি পকেট থেকে বের করে কিছু টাকা তার হাতে দিলাম যে এটা নেন, চাটা খান, আমাদেরকে যেতে দেন, আমরা যাই। তো লোকটা বললো ঠিক আছে যান। তো আমরা বের হয়ে দেখি যে লোকটা আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যাবে, যে লোকটা খবরটা দিল বাস ওই লোকটা নাই। কারণ অনেকক্ষণ দাঁড়ায় আছি, তার জন্য অপেক্ষা করতেছি যে নাই সে লোকটা নাই। অনেক আধা ঘন্টা পরে রঞ্জু বলে যে চল যাই গিয়া, ভালো লাগতেছে না, আজকে সবকিছুই কেমন গন্ডগোল পাকায় যেতেছে, হইতেছে না, চল। কারণ আমি আবার জেলা পরিষদের অফিসে ঢুকলাম, যে ওই লোকটাকে বলি যে আমাদের একজনকে দেন, আমাদেরকে নিয়ে যান। তো ভিতরে ঢুকে দেখি যে ওই জেলা পরিষদের যে চেয়ারম্যানের ভাই তিনিও নাই, পুরো অফিসটা একদম খালি, শুনশান, কেউ নাই। তো আমরা আবার ব্যাক করলাম, কিছুক্ষণ ডাকি করলাম, এদিক ওদিক গেলাম, ভাই কেউ আছেন না, কেউ আছে না, কেউ নেই। তখন আমরা ব্যাক করে আবার গাড়িতে উঠে, গাড়িটা কিছু দূর আসার পরেই দেখি ওই আমাদের ঠিক সামনে ওই লোকটা হাঁটতেছে, যে লোকটা আমাদেরকে খবরটা দিয়েছিল যে পুকুরটা আছে এখানে। তো আমরা তাকে দেখি গাড়ি থামাই দিচ্ছি, ঠিক তার পিছনে নামাই বসে যে চাচা আপনি কোথায় গেছিলেন, আপনারা খুঁজতেছি এতক্ষণ ধরে, আপনি আমাদের বললেন পুকুর আছে, আমরা অনুমতি নিলাম, হ্যাঁ আমরা তো আপনাকে পাচ্ছি না। এই তো পুকুর সামনেই তো, আপনারা আগে যান, হাত গেলেই দেখবেন যে পুকুরটা, হাতের বাম দিকে তাকালেই দেখবেন যে মাঠের মাঝখানে পুকুরটা আছে। তো যখন শীতটা শেষ হয়ে আসছিল, মাঠগুলো শুকনা, ধান ক্ষেত গুলো শুকনা, রাস্তা হাইওয়ে দুই পাশে রাস্তায় আপনার ধান ক্ষেত গুলো ছিল। তা আমরা কিছু দূর যাওয়ার পর সত্যিই দেখি যে দূরে একটা বড় মাঠের মাঝখানে উঁচা জায়গা দেখা যাচ্ছে, বিশাল একটা জায়গা, গাছপালা আছে। আমরা মনে করলাম এইটাই পুকুর। তো আমরা ওইখানে যে গাড়ি থামায় যা দাঁড়াইছি, আর কিছুক্ষণ পরেই দেখি ওই লোকটা চলে আসছে। তো একটা গাড়ির পিছনে মোটামুটি 20 স্পিডে ছিল আমাদের গাড়িটা। তো ওই লোকটা কিভাবে আসলো, তখন আসলে মাছের চিন্তা আমরা এতগুলো চিন্তা করিনি। এইসব চিন্তাগুলো ঘটে যাওয়ার পরে আসলে ঘটনাগুলো মনে হয়, একটার পর একটা জোড়া লাগায় অনেকগুলো। একটা মানুষ যদি নর্মাল আপনার গতিতেও বা একটা খুব দৌড়ের গতিতে করে, যে দৌড়ায় যায়, তাহলে ওই এত তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারে না। তো আমরা তখন ওই লোকটা এত গুরুত্ব দিলাম, চাচা কই, চাচা কয় ওই যে পুকুরে আছেন। তো চাচা দেখলাম উনি রাস্তা দিয়ে নেমে গেল এবং আমাদের আগে যাচ্ছে, আমরাও তার পিছনে বড় বড় পা ফেলে গিয়ে দেখলাম সত্যি অনেকখানি হাঁটার পর দেখলাম বড় একটা দিঘি, বিশাল বড় এক দিঘি, চারপাশে অনেকগুলো গাছ, ছায়া পড়ে আছে, পুকুরটা পুরা কালো, পানিগুলো কালো রকম হয়ে আছে গাছের ছায়া। তো আমরা মাছ ধরতে দেখে তো আমি খুব খুশি পুকুরে, কিন্তু পুকুরটা একটু ঢালু, তো সেই বিধায় পুকুরের পাশে বড় বড় গাছ হয়ে আছে, ছোট ছোট আর কি, যেগুলো আগাছা বলে। তো আমরা রঞ্জু করলে হাতের যে আমাদের ছিপ ছিল, ছিপটা আমি নতুন কিনছিলাম, ওইটা একটা ছিপ ওকে দিচ্ছে, একটা ছিপ আমার হাতে একদম নতুন। তো ওইটা দিয়ে পিটায় করতেছিল, গাছগুলোকে নোয়ায় শোয়ায় ফেলছিল যেন আমরা মাছ ধরতে পারি বসে। তো আমি রঞ্জুর উপরে বিরক্ত হয়েছিলাম যে তুই এটা নতুন ছিপটা দিয়ে, কারণ এটার জন্য তো আমাদের কাছে জিনিস আছে যেটা দিয়ে তুই এগুলো ঠিক করতে পারবি। যাই হোক, ওখানে করে আমরা শতরঞ্জি পেতে আমরা মাছ ধরতে বসলাম, আর ওই লোকটা আমাদের ঠিক পিছনে বসে আছে উপরে। তা আমরা 1 ঘন্টা 2 ঘন্টা মাছ ধরতে বসছি, চারা দিয়েছি অনেক কিছু, কিন্তু মাছ পাই না, কোনো মাছ নাই। একটা পুঁটি মাছও এখানে করতেছে না। আমরা বারবার বসি, তুলতেছি, চেক করতেছি খাবার আছে কিনা, হ্যাঁ, কিন্তু কোনো ইয়া নেই। যাই হোক, তারপরে দুপুর পাড়ায় যখন 1:30 পৌনে 2টা বাজে, তখন আমরা খাবার করলাম, ব্যাগ খুললাম, ব্যাগের মধ্যে থেকে খাবার বের করে আমি নিলাম, রঞ্জু নিলাম, এবং পিছনের লোকটা যে বসে আছে উনি ওই 2 ঘন্টা আমাদের ঠিক পিছনেই বসে আছে। হ্যাঁ, যে আমরা বারবার বলছি যে চাচা আপনার কাজ থাকলে আপনি যান, আবার আমরা এখানে আসি, হ্যাঁ মাছ ধরবো সন্ধ্যা পর্যন্ত। উনি লড়লেন না, উনি কথা বললেন। আমরা খাবারের সময় ওনাকে খাবার দিলাম, উনি খাবারটা নিলেন না, ঠিক বললেন যে ওইখানে রাখেন। একটা কথাই বলছে যে ওনারা রাখেন, একটা জায়গা দেখাই দিচ্ছে ওনার সামনেই। আমরা ওনার খাবারটা ওইখানে একটা কাগজের মধ্যে রেখে আমরা আমাদের খাবারগুলো খেয়ে মাছ ধরবো। খাবার খাওয়া শেষ করেই যখন ডান দিকে তাকিয়েছি, দেখি যে পুকুরে অপোজিটে একটা লোক বসে মাছ ধরতেছে এবং ডান পাশে আরেকটা লোক বসে মাছ ধরতেছে, এবং অপোজিটে যে লোকটা পুকুরে সরাসরি বসে আছে তার বসে মাছ আছে, ডান পাশে যে বসে আছে সে 10 মিনিট অন্তর একটা ছিপ ফেলছে এবং মাছ ধরছে। তো দেখে তো আমরা পুরো চোখ, আমরা মাছ পাচ্ছি না, অথচ ওই লোকটা এত মাছ পাচ্ছে কেন?
কিছুক্ষণ পরে ওই লোকটা মাছ টাছ গুটিয়ে নিয়ে চলে গেল। তা আমরা রঞ্জুকে বললাম, রঞ্জু চল ওইখানে যাই, যে ওইখানে মনে হয় মাছ আজকে ওই জায়গাটাতে মনে হয় কোনো রকম বিশেষ কিছু আছে, চল মাছ ধরি। তো রঞ্জু বলে যে ঠিক আছে। আমরা বসি নিয়ে আবার যাওয়ার পরে লিসনার আমি ওইখানে বসি ফেলছি, প্রথম বসিটা ফেলার সাথে সাথেই মাছ উঠে আসছে। এবং তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেটা আসলে চোখে বিশ্বাস করা যায় না। আমার বসিতে মাছ উঠতেছে, আমারটা খুলতে খুলতে রঞ্জুর বসিতে উঠতেছে। তো দুইজনে পুরো আত্মহারা হয়ে গেছি, মাছের পর মাছ। একটা তুলতে তুলতে আমাদের কাছে ব্যাগ ছিল বাজারের, সেই 2টা ব্যাগ ভর্তি করছি। ব্যাগ ভর্তি করার পরে আমাদের জন্য যে খাবার আমরা যেটা নিছি, সেই খাবারের ব্যাগেও আমরা মাছ বোঝাই করে নিচ্ছি। এখন এমন করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা হঠাৎ রঞ্জু বলে, এই সন্ধ্যা তো হয়ে গেছে, চল যাইতে হবে না, ফিরতে হবে। তা আমি বললাম চল চল তাড়াতাড়ি সবকিছু, হঠাৎই যেন সবকিছু গুছায় রওনা হয়েছে। আমি বললাম চাচা কই? তো ঘুরে দেখি যে চাচার জায়গাটা যে কই চল, চাচা মনে ওইখানে বসে আছে। হাইতে আবার চাচার জায়গায় এসে দেখি চাচা নাই, কিন্তু চাচার জন্য যে খাবারটা আমরা রাখছিলাম সেইখানে 2টা বাচ্চা, 3.5 থেকে 3.5 বছর বাচ্চা হবে, 2টা বাচ্চা 2 দিক থেকে মুখ 2টা এক করে খাবারটাকে খাচ্ছে, হাত দিয়ে না, মানে মুখ 2টাকে মাটির সাথে লাগায় মাটি থেকে কামড়ায় কামড়ায় খাবারটা খাচ্ছে। দেখে আমরা পুরো হঠাৎ 2টা বাচ্চা, তাদের শরীরে কোনো কাপড় নেই, এবং আমি মাটির রকমের শরীর, 2টা সাদা ফর্সা দেখা যাচ্ছে। আমরা হঠাৎ চমকে গেছি, সারা শরীর আমার ইয়ে হয়ে গেছে, মানে মস্তিষ্ক কাজ করতেছে না। আমি বললাম কি দেখতেছি? রঞ্জু কি? রঞ্জু বলে যে এটা কি এই তোমার কারা 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 বলতে বলতেই যখন তাকাইছি দেখি ঠিক পুকুরের নিচে একদম পানির গা ঘেঁষে আরেকটা বাচ্চা, ও উপরের দিকে তাকায় আছে। এইটা দেখে তো আমরা একদম অপ্রকৃতিগ্রস্ত হয়ে গেছি, দৌড় দিব এরকম একটা চিন্তা ভাবনা করছে। হঠাৎ করে রঞ্জু আমার কাঁধ ধরে ছিল, ওর হাতে এক হাতে মাছের ব্যাগ ছিল, একটা ছোট ব্যাগটা, ওইটা নিয়ে টান দিচ্ছে। দেখে যে ওই ব্যাগটার পিছন থেকে কেউ টানতেছে। একদম আমি তাকায় দেখলাম যে রঞ্জুর ব্যাগটা পিছনের দিকে উঁচা হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তো ও ব্যাগটা ছেড়ে দিচ্ছে, ব্যাগটা ছেড়ে দেওয়াতেই মাছগুলো সব ওর ব্যাগের ভিতরে যে মাছগুলো ছিল ব্যাগের থেকে মাটিতে গড়ায় পড়লো। আর আমার হাতে এক হাতে বড়শি, ছিপ 2টা, আর আরেক হাতে আমার বড় ব্যাগটা, যেটার ভিতরে পুরোটাই মাছ ভরা, এবং মাছের লেজুরটাও দেখা যাচ্ছে যে উপর দিয়ে অনেকগুলো মাছের লেজুর দেখা যাচ্ছে। তো রঞ্জু বলে দৌড় দে, এখানে কোনো কিছু সমস্যা আছে, দৌড় দে। এবং হঠাৎ করে এটা বলে যখন আমরা রঞ্জুর হাতের মাছগুলোর দিকে তাকালাম, দেখলাম যে অনেকগুলো বাচ্চা ওই মাছগুলো কাঁচা খাচ্ছে, এবং সামনে যে আমাদের বাচ্চাগুলো খাবার খেতেছিল ওরা নাই, ওরা এইখানে বসে মাছ খাচ্ছে। রঞ্জু আর আমি এটার পরে আর কোনো কিছু না, দৌড় দিলাম, একটা দৌড় দিলাম। আমি ব্যাগ ছাড়ি নাই, আমার মাছের ব্যাগটা আছে, আমি ওইটা নিয়েই দৌড়াচ্ছি, বড় বড় পা ফেলতেছি, বলতেছি রঞ্জু দৌড় দে। এখন দুইজনে একই দিকে দৌড়াচ্ছি, আগে পিছিয়ে, কিন্তু পিছনে শব্দ পাচ্ছি যে অনেক অনেক মানুষ আমাদের পিছনে দৌড়াচ্ছে, 1-2 না, মানে 4-5 দিয়ে আমাদের মনে হচ্ছে যে অনেক মানুষ দৌড়াচ্ছে। আমি মাছের ব্যাগ হাতে নিয়েই আসি, রঞ্জু দৌড়াইতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে, দৌড়াইতেছে। আমরা উপরে খুঁজে পাচ্ছি না যে আমাদের গাড়িটা কোথায় রাখছিলাম। একটা সাধারণত দেখা যায় যে হাইওয়ে থাকে, এবং নিচে নেমে গেলে অনেক দূরে গাড়ি গেলেও দেখা যায় যে হাইওয়ে গাড়িগুলো যাচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা ড্রাইভারকে পাইলাম। দেখি যে ড্রাইভার আমাদের দিকে নিচে আগে আসতেছে। আমরা বললাম যে তুমি কই ছিলে এতক্ষণ, তোমার আমরা খুঁজতেছি, পাইতেছি না। স্যার আপনারা কই গেছেন, আপনাদেরকে আমরা খুঁজেই পাচ্ছি না। আমি অনেকক্ষণ যাবত আপনার গাড়ির হর্ন দিচ্ছি, গাড়ির লাইট জ্বালাচ্ছি, নিবাচ্ছি, কিন্তু আপনারা পাচ্ছি না। তো যাই হোক, আমরা বললাম তাড়াতাড়ি গাড়ির দিকে চলো। তো ও আমাদের গাড়ি নিয়ে গেলো, দরজা লাগাই দিছি। তো দরজা লাগাই দিয়ে আমরা করতেছি, তখন দেখি যে গাড়ির ভিতরে উঠে দেখি যে আমার ব্যাগটা, পুরো মাছের ব্যাগটা পুরোটাই ছিঁড়া, একটা মাছ ওইটার ভিতরে নাই। এবং আমি আর রঞ্জু ভয়ে 2জন পিছনের সিটে বসে কাঁপতেছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। কিন্তু এখানে যে হয়েছে, আমাদের গাড়িটার উপরে ধূপ ধাপ এমন শব্দ হচ্ছে, মনে হচ্ছে গাড়ির ছাদটাকে উড়ায় নিতে যাবে, অথবা ওইটাকে পাড়ায় একদম ভেঙে আমাদের সহ চ্যাপ্টা করে ফেলবে। আবার দেখা যাচ্ছে যে গাড়ি পিছন দিক থেকে কেউ টানতেছে, চলন্ত একটা গাড়ি নর্মালি 40 কিলোর উপরে চলতেছে। এটা বোঝা যাচ্ছে যে গাড়িটা হঠাৎ করে থেমে যায়, মানে একটা টান পিছনে একটা কোনো কিছু শক্তি একটা পিছনে টানে, তারপর গাড়িটাকে হঠাৎ করে ছেড়ে দিলে গাড়িটা খুব ফোর্সে চলে যায়। তো যাই হোক, এরকম পুরো মাওয়া ঘাট পর্যন্ত হয়েছে। মাওয়া ঘাটে আসার পরে আমরা যখন ফেরিতে উঠে গেছি, এবং ওই মাওয়া ঘাটের 2 পাশে যে দোকানগুলো থাকে সেখানে এসে আমাদের গাড়িটা পুরো ড্রাইভার দাঁড়ায় গেছেন, আমরা দাঁড়ায় গেছি এবং দৌড়াদৌড় করছি। তো মাওয়া ঘাট পর্যন্ত এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, যেগুলো আসলে অনেক রহস্যজনক, এবং সত্যি একটা মানে এর কোনো ব্যাখ্যা আমি পাই নাই, এবং পাবো বলে মনে হয় না কোনোদিন। পরবর্তীতে আমরা ওই জায়গাটাতে আমি ওই জায়গায় গিয়েছি, আমি রঞ্জু গিয়েছি, কিন্তু ওরকম কোনো পুকুরই আমরা ওইখানে খুঁজে পাইনি। ওই জায়গায় ওরকম কোনো বিলের মধ্যে আমরা কোনো পুকুর দেখতে পাইনি। এবং আমরা যে জায়গায় নামছিলাম আমার মনে আছে, আমি এখনো আপনারা যদি কেউ জান আমি দেখাতে পারবো, এই জায়গা থেকে তাকালে পুকুরটা দেখা গেছে আমরা ওইখানে গেছি। এটাই ছিল আসলে একটি ঘটে যাওয়া ঘটনা।